হাতিয়ার যে কয়জন বিশিষ্ট জন রয়েছেন তাদের মধ্যে অন্যতম আমার পাশে যে মানুষটি বসে আছেন এই মুহূর্তে তিনি। আমরা হাতিয়ার যে তরুণ প্রজন্ম বা বর্তমান প্রজন্মের যারা আছি তারা অনেকাংশে কিন্তু হাতিয়ার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা জানি না। এই মানুষটির কাছ থেকে আমরা হাতিয়ার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা নেওয়ার চেষ্টা করব। আমার পাশে যে মানুষটি বসে আছেন শ্রদ্ধেয় জনাব মঈনুদ্দিন আহমদ খান, যিনি হাতিয়া ব্যাপী দিলির খান নামে পরিচিত। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং হাতিয়া ভয়েস এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ। আমি মঈনুদ্দিন আহমদ খান, আমার পোশাকি নাম। আমার পিতার নাম মরহুম মহিউদ্দিন আহমদ খান। উনি হাতিয়ার 1950 সনের হাতিয়ার বারাচই সনের একজন সদস্য ছিলেন এবং 1950 সালে উনি মৃত্যুবরণ করেন। আমার দাদার নাম মরহুম জমিদার মোজাহারউদ্দিন আহমদ খান, যিনি হাতিয়াতে মজারউদ্দিন মিয়া নামেই সুপরিচিত ছিলেন। আমাদের এই হাতিয়ায় তৎকালে বেশ কয়েকটি জমিদার পরিবার ছিল, যার মধ্যে প্রধান জমিদার পরিবার ছিল রাজা মিয়া চৌধুরী বা মোয়াজ্জম হোসেন চৌধুরী। ওনারা সুকচর অঞ্চলে ওনাদের জমিদারি ছিল। উত্তর অঞ্চলে চরবাটা, ফর্নিচ আনন্দী নিয়ে, চিত্রাখালী নিয়ে আমার দাদা মজারউদ্দিন মিয়ার জমিদারি ছিল এবং সুকচর অঞ্চলে আরেকজন ছিলেন জমিদার আজহারউদ্দিন মিয়া। রাজা মিয়া চৌধুরী সাহেব ব্যক্তিগত জীবনে ওনার একটি মাত্র কন্যা ছিল। সেই কন্যার জন্য উনি অনেক কিছু করেছেন। ওনার বাড়িতে নাট মন্দির, যেখানে বৎসরে 4 বার করে নাচ গানের আসর বসত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নর্তকী এনে এবং তৎকালীন কলকাতা থেকে বাদ্যযন্ত্রী এনে ওনার এই নাট মন্দিরের কার্যক্রম চলত। ওনার নিজস্ব জাহাজ ছিল, ওই জাহাজে উনি দেশ থেকে বিভিন্ন জায়গায় চলাচল করতেন, কলকাতায় যেতেন। আর আমার দাদা মজারউদ্দিন মিয়া, উনি সারা জীবন ঘোড়ায় চড়েই চলাচল করেছেন। শেরওয়ানি পাঞ্জাবি, মাথায় রুমি টুপি দিয়ে উনি চলাচল করতেন ঘোড়ার পিঠে। আর জমিদার আজহারউদ্দিন মিয়ার, ওনার ঘোড়া চড়তেন, তারপরে ওনার ছিল একটা খুব সুদৃশ্য গরুর গাড়ি, যে গরুর গলায় ঝুমকা দিয়ে উনি সেই ঝুমকাওয়ালা গরুর গাড়িতে চড়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। আমরা হাতিয়াতে যাইছিলাম 1971-এর মুক্তিযুদ্ধকালীন সময়ে। হাতিয়ার যে ভাঙনের কবলে পড়েছিল, সেই ভাঙনে আমাদের বাড়ি ঘর, জায়গা জমি, যাবতীয় যা কিছু ছিল সব বিলীন হয়ে গেল। তখন আমরা বাধ্য হয়ে, আমি হাতিয়া থেকে রামগতি আমার নানার দেশে বসবাটি একটা করতে হয়। তারপরে আমি চাকরি নিয়ে বাংলাদেশ সরকারের পাট মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘ 29 বছর চাকরি করি। হাতিয়ার সাথে আমার যোগাযোগ অনেক কমে যায়, কিন্তু তারপরেও নারীর টানে 2006 সাল থেকে প্রতি বৎসর ডিসেম্বর মাসে আমি হাতিয়ার লোকজনকে দেখার উদ্দেশ্যে এখানে চলে আসি। হাতিয়া অতীত ইতিহাস বলার যোগ্যতা আমার নাই, তবু আমি যতটুকু জানি, হাতিয়া দ্বীপে যে বসতি ঘটেছে, হাতিয়া প্রথম হাতিয়া টাউন, যেটাকে আমরা আদি হাতিয়া টাউন বলতাম, মানুষ বলতো আবিষের হাট, সেটা এক সময় রামকুমার পাল নামে এক লোক প্রথম একটা হাট বসায়। তার সাথে এফরন সাবরেস্টারের বাজার একত্র হয়ে হাতিয়া পরবর্তীতে কোর্ট কাছারির কারণে আবিষের হাট নামে
পরিচিতি লাভ করে। সে আবিষের হাটের একটি রেখাচিত্র আমি আমার কল্পনা প্রসূত, যেটা আমার ছোটবেলা থেকে আমি দেখেছি শুনেছি, সেটা আমি একটা ছবি অঙ্কন করেছিলাম। সেটা হাতিয়ার বিভিন্ন জনকে আমি দিয়েছি, সেটা তাদের কাছে আছে একটা স্মৃতিস্বরূপ। জানি না আমি তাতে কতটুকু সফল হতে পেরেছি, হয়তো শতভাগ হয় নাই, তবু আমি বলবো যে অতীত হাতিয়া টাউনকে জানতে হলে আমার ওই রেখাচিত্রটা দেখলে নবপ্রজন্মের যারা আছে তারা পুরানো হাতিয়া টাউন সম্বন্ধে একটা সম্যক জ্ঞান লাভ করতে পারবে। আমি এখন জীবনের শেষ প্রান্তে উপনীত। 29 বছর বয়সের কালে আমি হাতিয়া থেকে বাইরে চলে গেছি। তারপর আমি সরকারি জুট মিলে আরো 29 বছর চাকরি করেছি। করার পর রিটায়ার হয়ে 1 সালে কিছুদিন ঘরে বসেছিলাম, ভালো লাগে না বিধায়, যেহেতু মানুষের সাথে চলাচলই ছিল আমার জীবনের প্রধান কাম্য, তাই আমি আবার একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানে চাকরি নিয়ে 6 সাল থেকে এখনো কর্মরত আছি। আমার বর্তমান বয়স 82 বছরের শেষ প্রান্তে। আগামী 13ই মার্চ আমার জন্ম তারিখ। এই বয়সেও আমি আমার প্রাণ প্রাচুর্য ধরে রেখেছি শুধু আমার এই হাতিয়া দ্বীপের কথা স্মরণ করে। আমি এই হাতিয়ার যারা বর্তমান প্রজন্ম আছে তাদের কাছে আমি অনুরোধ করব, তোমরা তোমাদের শিকড়কে জানতে চেষ্টা করো। হাতিয়া কি ছিল, হাতিয়ার কৃষ্টি কি, সংস্কৃতি কি, শিক্ষাগত যোগ্যতা কি, পরিবারগুলা কোথায় কিভাবে আছে, তাদের ইতিহাস যদি তোমরা তুলে ধরতে পারো তাহলে হাতিয়াকে পূর্ণাঙ্গভাবে তোমরা জানতে পারবে। যদি এই চেষ্টা না করো তাহলে তোমাদের অতীতকে তোমরা জানতে পারবে না। একটা কথা মনে রাখবে, অতীতের উপর বর্তমানের সৃষ্টি, বর্তমান ভবিষ্যতের পথপ্রদর্শক। এই হলো তোমাদের কাছে আমার আকুল আবেদন।